সো আমরা দেখি আমাদের এখানে আসলে কি কি বলা হচ্ছে। প্রথমত এখানে খেয়াল করো যে এখানে প্রথম টপিক হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। এটা আমরা 2 তে দেখে আসছি, তাই না? আমরা 2 তে অলরেডি এটা আমরা দেখে আসছি যে বার্নৌলিস ইকুয়েশনটা আসলে কি ছিল। আমরা জানি কি ফ্লুইড মেকানিক্স থেকে আমরা জানি যে অ্যাকর্ডিং টু বার্নৌলিস ইকুয়েশন দ্য টোটাল হেড at a point in water under motion can be given by the sum of pressure, velocity and elevation head. ঠিক আছে, কি কি হেড থাকবে? আমাদের টোটাল হেড, এটা কিন্তু হেড, হেড মানে হচ্ছে আমাদের কিন্তু মিটার, সেন্টিমিটার, ফিট এরকম করে কিন্তু আমরা মেজার করব, বা ডিসটেন্স, ডেটাম থেকে ডিসটেন্স, টোটাল ডিসটেন্স। ঠিক আছে, এটা আমরা পড়ে আসছিলাম 2 তে। মিন সি লেভেল প্লাস হচ্ছে আমাদের তারপর হচ্ছে তোমার মিন সি লেভেল পড়লাম, দেন হচ্ছে ডেটাম পড়লাম। এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ে আসছি, 2 তেও পড়ছি, আমরা হচ্ছে 1 এ পড়ে আসছি সার্ভেইং এ, তাই না? সেখান থেকে কতটুকু হাইটে আমাদের এই ওয়াটার লেভেল আছে সেটাই হচ্ছে আমাদের টোটাল হেড। সেটাকে প্রকাশ করা যায় কিভাবে? টোটাল হেড ইকুয়াল টু প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড। এটা তোমাদের মনে থাকার কথা যে কোনটা কিভাবে আসছে। আমি তোমাদেরকে তারপর একটু জাস্ট দেখাচ্ছি। মনে করো এখানে একটা জাস্ট এটা মনে করো একটা পাইপ, হ্যাঁ, পাইপের মধ্যে দিয়ে মনে করো পানি পাস করছে। এখন পাইপের কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে তুমি যদি ওয়াটারের প্রেসার মেজার করতে চাও, তাহলে তুমি কি ইনসার্ট করবা এখানে বলো তো? কিভাবে মেজার করা যায়? প্রেসার কিভাবে মেজার করতে পারি আমরা? আচ্ছা, পিজোমিটার দিয়ে আমরা মেজার করতে পারি। পিজোমিটারের নাম কি মনে আছে তোমাদের? পিজোমিটার 2 তে নাম শুনে আসছো না? পিজোমিটার। হ্যাঁ, পিজোমিটার দিয়ে আমরা মেজার করতে পারি। পিজোমিটার জিনিসটা কি? আচ্ছা, পিজোমিটার হচ্ছে, আমি বলি, লিখে নাও যে পিজোমিটার হচ্ছে আমার একটা ডিভাইস, ঠিক আছে, বা একটা ইনস্ট্রুমেন্ট। ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দ্য প্রেসার অফ এ লিকুইড। যে কোনো লিকুইডের প্রেসার মেজার করতে হলে যে ইনস্ট্রুমেন্টটা দরকার হয় সেটাই হচ্ছে পিজোমিটার। ওকে, আর এটা হচ্ছে কিরকম থাকবে? একটা ওপেন টিউবের মতো থাকবে। ওপেন টিউব, উপরে ওপেন, বটমে ওপেন, এই যে এরকম, এখানে ওপেন, এখানে ওপেন। দেখো, ইট ইজ অ্যান ওপেন টিউব দ্যাট ইজ ইউজড টু মেজার প্রেসার ভায়া দ্য রাইজ অফ ফ্লুইড কলাম। ফ্লুইড কলামের যে রাইজ হয় সেটার উপর ডিপেন্ড করে এটা আমার ভ্যারি করতে পারে। তো তাহলে বুঝতে পারতেছি পিজোমিটার হচ্ছে আমার একটা ওপেন টিউব বা একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে আমি প্রেসার হেডটা মেজার করি। প্রেসার না হলে তুমি কিভাবে মেজার করবা? প্রেসার হেড, কতটুকু প্রেসার আগে ছিল, কতটুকু প্রেসার এখন আছে, তোমাদের মেজার করতে হবে জিনিসটা, তাই না? তো সেটাই হচ্ছে আমাদের প্রেসার। প্রেসার হেড বের করবো কিভাবে? পিজোমিটার দিয়ে। তো পিজোমিটার দিয়ে এটা তোমরা পড়ে আসছো, তোমরা এটা 2 তে পড়ে আসছো এই ডেফিনেশনটা। যে আমরা যদি এরকম টাইপের যদি আমি চিন্তা করি যে এখানে মনে করো সাপোজ এটা হচ্ছে 0.2, এটা মনে করো 0.1, ঠিক আছে, যেখানে মেজার করতেছো সেখানে 0.1, ঠিক আছে। এখন ধরো এখানে কোনো প্রেসার মনে করো এখন পর্যন্ত আসে নাই, এই জায়গায় কোনো প্রেসার মনে করো আসে নাই, ওয়াটার নাই, বা ওয়াটার ধরো লেভেলটা আপ হয় নাই ওভাবে। তাহলে আমি বলতে পারি এটাকে যদি আমি ধরি P2, মনে করলাম প্রেসার 2, এটাকে যদি আমি ধরি P1, তাহলে আমি কি বলতে পারতেছি? আমার প্রথম প্রেসার আর দ্বিতীয় প্রেসারের একটা ডিফারেন্স আছে, তাই না? তাহলে আমি এখানে বলতে পারতেছি ডেল্টা পি ইকুয়াল টু P1 মাইনাস P2, বলা যায়? এখানে যদি সামহাউ P2 এর ভ্যালু যদি মনে করো 0 হয়, তাহলে ডেল্টা পি ইকুয়াল টু কি? শুধু P1। আবার পি ইকুয়াল টু আমরা কি জানি? পি ইকুয়াল টু আমরা জানি না গামা এইচ, প্রেসার ইকুয়াল টু গামা এইচ, এটা তো জানি মনে হয় নাকি? জি মিস। তাহলে এখানে লিখতে পারি P1 ইকুয়াল টু গামা এইচ। গামা বলতে এখানে বোঝাচ্ছে ওয়াটারের ইউনিট ওয়েট, গামা ডাব্লিউ। তাহলে কি হেড ইকুয়াল টু তাহলে কি হবে? P1 বাই গামা এইচ হচ্ছে, তাই না? সরি, গামা ডাব্লিউ। জি মিস।
সেখান থেকে এই জিনিসটা আসছে, দেখো এই যে হেডটা, প্রেসার হেডটা এভাবে আসছে আর কি। এই যে এখানে পি না লিখে এখানে লিখছে ইউ, ইউ দিয়ে আমরা প্রেসার বুঝতেছি। এখানে দেখো ইউ হচ্ছে প্রেসার বাই গামা ডাব্লিউ, গামা ডাব্লিউ কি ইউনিট ওয়েট অফ ওয়াটার। তো এই হচ্ছে আমাদের প্রেসার হেড, ইউ বাই গামা ডাব্লিউ, ইউ হচ্ছে প্রেসার, গামা ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট, আর এইচ হচ্ছে টোটাল হেড। এখানে এইচ হচ্ছে টোটাল হেড বলতেছি আমরা। ভি হচ্ছে আমাদের ভেলোসিটি, ভি স্কয়ার বাই 2g। এটা কিভাবে আসলো, এটা আমাদের, আমরা এটা প্রুফ শিখে আসছি, ভি ইকুয়াল টু রুট ওভার 2gh। এটা শিখে আসছো না? এটাতে অনেক ম্যাথও করে আসছো। সো এখান থেকে যদি স্কয়ার করি তাহলে কি হয়, h ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2g হয় না? জি মিস। এটা এখানে আমরা লিখছি ভেলোসিটি হেড। এগুলো তোমাদের জানাই আছে সব, আমি জাস্ট মনে করাই দিলাম এখন। আর জেড হচ্ছে এলিভেশন হেড, যে বটম থেকে কতটুকু পর্যন্ত আছে, মনে করো এটা ডেটাম থেকে কতটুকু পর্যন্ত ডিসটেন্স আছে, সেটাই হচ্ছে আমাদের জেড। এই হচ্ছে আমাদের টোটাল বার্নৌলিস ইকুয়েশনটা। এখন এখান থেকে আমি কিভাবে পারমিয়াবিলিটি বের করব সেটা এখন দেখবো আমরা। Note that the elevation head z is the vertical distance of a given point above or below a datum plane. ঠিক আছে, এখন আমাকে বলো ডেটামটা কি? ডেটাম মনে আছে? ডেটাম এই পড়ছো না তোমরা এটা? জি মিস। তাহলে ডেটাম কি মনে করতে পারতেছো না? মনে হয় না তো পড়ে আসছো। আচ্ছা যাই হোক, ডেটাম হচ্ছে একটা রেফারেন্স লাইন, যে লাইনের রেসপেক্টে আমরা বেসিক্যালি আমাদের হাইট গুলা মেজার করি। ঠিক আছে, বাংলাদেশের জন্য ডেটাম কোনটা বলো তো? আমাদের জন্য বাংলাদেশের জন্য আমাদের মিন সি লেভেল যেটা, সেটাই হচ্ছে আমাদের কিন্তু ডেটাম। মনে আছে আমি পড়ে আসছিলাম মিন সি লেভেল ইকুয়াল টু 0। জি মিস। জি মিস। আচ্ছা, তো আমাদের ডেটাম মনে করো এটা, এটা হচ্ছে ডেটামটা আরেকবার বলি, যেটা হচ্ছে একটা অ্যাজিউম সারফেস। ঠিক আছে, একটা অ্যাজিউম সারফেস used as a reference for the measurement of height and depth. আবার বলতেছি, ডেটাম is an assumed surface used as a reference for the measurement of height and depth. আমরা ডেটামের রেসপেক্টেই সবকিছু মেজার করব। এখন দেখো, এইটা মনে করো একটা সয়েল স্পেসিমেন। এই যে এখানে এই যে এই ব্লকটা, এটা হচ্ছে একটা সয়েল স্পেসিমেন। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালারের, এগুলো হচ্ছে আমাদের সয়েল। ঠিক আছে, এগুলো সব আমাদের সয়েল। এর ভিতরে যে ভয়েড আছে, সে ভয়েডের মধ্য দিয়ে কিন্তু পানি পাস করবে। ঠিক আছে, এই ভয়েডের ভিতর দিয়ে আস্তে আস্তে পানি পাস করবে। এখন এখানে র্যান্ডম পয়েন্ট হচ্ছে মনে করো এ, আর একটা পয়েন্ট মনে করো বি। এ পয়েন্টে প্রেসার কত, বি পয়েন্টে প্রেসার কত, এটা আমরা কিভাবে মেজার করতে পারি, বা আমাদের টোটাল প্রেসার কত সেটা আমরা কিভাবে মেজার করতে পারি, এই জিনিসগুলো আমরা এখানে দেখবো। সো প্রথমত দেখি যে একদম ডেটাম থেকে এ, এই যে এই ডিসটেন্সটা, মানে যে জায়গার প্রেসার তুমি মেজার করতে চাচ্ছ, যে জায়গাটার প্রেসার, এখান থেকে এতটুকু ডিসটেন্সের প্রেসার তুমি মেজার করতে চাচ্ছ, এই যে, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে মনে করো যেহেতু এটা এলিভেশন ডেটাম থেকে, তাহলে এটা জেড, যেহেতু এটা এ পয়েন্ট সেজন্য জেড এ, আর এটা যেহেতু বি পয়েন্ট সেজন্য জেড বি। বুঝছো কি বলছি? জি মিস। তাহলে জেড এ আর জেড বি আমাদের হয়ে গেল। এখন দেখো আর কি আছে, আর হচ্ছে আমরা তাহলে প্রেসার কিভাবে মেজার করব, প্রেসার হেডটা মেজার করতে হলে আমাদের পিজোমিটার ইনসার্ট করতে হবে। এই যে এটা একটা পিজোমিটার, এটা হচ্ছে আরেকটা পিজোমিটার। সো এই যে পিজোমিটার দুটো এখানে আছে, এই যে পিজোমিটার, এটা দিয়ে প্রেসার হেড মেজার করব। এখন প্রেসার হেডটা মেজার করব কিভাবে, ইউ বাই গামা ডাব্লিউ, ইউ বা প্রেসার বাই গামা ডাব্লিউ, পি বাই গামা ডাব্লিউ একই কথা। সো এখান থেকে এখানে প্রেসার এত, এখানে প্রেসার এত,
এই যে তোমার ডিফারেন্সটা, এই যে তোমার এই যে হাইটটা, সেটাই হচ্ছে আমাদের কি প্রেসার হেড, বুঝছো? সিমিলারলি এখানে হচ্ছে যেহেতু ইউ এ পয়েন্টের জন্য করতেছি, দ্যাটস ওয়াই ইউ এ, আর এখানে যেহেতু বি পয়েন্টের জন্য করতেছি, দ্যাটস ওয়াই এখানে ইউ বি। আর গামা ডাব্লিউ তো সবকিছুর জন্যই সেম থাকবে। ক্লিয়ার এটা সবার কাছে? জি মিস। আচ্ছা, এরপর দেখো আমাকে একটু তোমরা বলো তো যে এই যে সয়েল স্পেসিমেন গুলো এখানে দেখতে পাচ্ছি, আমরা সয়েল গুলো যে দেখতে পাচ্ছি, এই সয়েলের মধ্য দিয়ে পানি যেভাবে পাস করবে, এটার ভেলোসিটি যত হবে, যদি একটা ওপেন পাইপের মধ্য দিয়ে পানি পাস করে, তাহলে তার ভেলোসিটি কি কম হবে নাকি বেশি হবে? মিস বেশি হবে। একটা ওপেন পাইপের মধ্যে ভেলোসিটি কি বেশি হবে, তাই তো? জি মিস। কেন বেশি হবে বলো তো, কি মনে হয়? মিস ফ্রিকশন কম, বাধা কম। বাধা কম। এখানে কে বাধা দিচ্ছে? সয়েল পার্টিকেল গুলো বাধা দিচ্ছে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমাদের এখানে বাধা দিচ্ছে হচ্ছে আমাদের যে সয়েল পার্টিকেল গুলো, সেগুলো আমাদের বাধা দিচ্ছে ওয়াটারটাকে পাস করতে গিয়ে। এই যে এখানে তোমার ওয়াটার গুলো পাস করছে, এই ভয়েডের মধ্য দিয়ে যে পাস করছে, এগুলো কিন্তু একদম ফ্রিকোয়েন্টলি, একদম জাস্ট আসলো আর পাস করে চলে গেল, এরকম কিন্তু হয় না। এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে গেলে অনেক সময়ের দরকার হয়। এই যে ভয়েড গুলোর মধ্যে দিয়ে ইন্টারকানেক্টেড যে ভয়েড গুলো আছে, সেই ইন্টারকানেক্টেড ভয়েড গুলোর মধ্য দিয়ে খুব আস্তে 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 পাস করে 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 তারপর এই অবস্থায় যায়। খুবই স্লো প্রসেস এটা কিন্তু। কেন স্লো প্রসেস? যেহেতু এটা ভয়েডের মধ্য দিয়ে যাচ্ছে এবং ভয়েড গুলো কিন্তু খুবই ক্ষুদ্র প্রকৃতির, বোঝা গেছে? আর মাঝখানে কি আছে? এগুলো সয়েল পার্টিকেল। এই সয়েল পার্টিকেল গুলো বাধা দিচ্ছে, ফ্লো হওয়া থেকে বাধা দিচ্ছে সয়েল পার্টিকেল। বাট এখানে যদি একটা ওপেন পাইপ থাকতো, তাহলে কি হতো? ওপেন পাইপের মধ্য দিয়ে পানিগুলো খুব ফাস্ট পাস করে চলে যেতে পারতো। তাহলে এখন আমাকে তোমরা বলো যে এখানকার ভেলোসিটি বেশি হবে নাকি আমাদের ওপেন পাইপের মধ্যেকার ভেলোসিটিটা বেশি হবে? বলো। মিস ওপেন পাইপের ভেলোসিটি বেশি হবে। ওপেন পাইপের ভেলোসিটি বেশি হবে, এবং এখানকার ভেলোসিটি এতটাই কম থাকে, এতটাই নেগলিজিবল হয় যে এটাকে আমরা পুরো বাদ দিয়ে দিতে পারছি। এখানে দেখো বলছে, if Bernoulli's equation is applied to the flow of water through a porous soil medium, the term containing the velocity head can be neglected because the seepage velocity is small. Seepage velocity টা খুবই স্মল থাকে বিধায় আমরা এটাকে নেগলেক্ট করতে পারছি। দ্যাটস ওয়াই আমাদের এখানে যে টার্মটা ছিল ভেলোসিটি হেড, এটা টোটালি আমরা স্কিপ করে যেতে পারছি। তাহলে টোটাল হেড এইচ ইকুয়াল টু তাহলে প্রেসার হেড প্লাস এলিভেশন হেড, দ্যাটস ইট। তাহলে টোটাল হেড হচ্ছে প্রেসার হেড প্লাস এলিভেশন হেড, ভেলোসিটি হেড আমরা বাদ দিয়ে দিতে পারছি। বুঝে গেছে? জি মিস। ওকে, এখন আমরা দেখি যে আমাদের এই যে দেখো এই পয়েন্টে, এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে তোমার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এল, এবং ডিস্টেন্সটা কিরকম হবে? তোমার সয়েল পার্টিকেলের যে স্পেসিমেনটা আছে, সেই স্পেসিমেনটা যে বরাবর ইনক্লাইন সেই বরাবর লেন্থ, এখান থেকে এতটুকু লেন্থ। এটা কিন্তু হরাইজন্টাল লেন্থ নিলে আবার হবে না। এই যেভাবে যদি তুমি লেন্থ নিতে চাও, এটা কিন্তু হবে না কখনো। লেন্থ নিতে হবে এখান থেকে এতটুকু, এভাবে লেন্থ নিতে হবে। এটা খেয়াল রাখবা, এটা আমাদের পরবর্তীতে আমরা যখন ম্যাথ করব তখন কাজে লাগবে। তো আমরা ইনক্লাইন লেন্থটা আমরা এখানে পিক করব। যদি সয়েল স্পেসিমেনটা এরকম হতো, তাহলে আমরা পিক করতাম, মনে করো এখানে এ পয়েন্ট, এখানে মনে করো বি পয়েন্ট, তখন আমরা পিক করতাম এই লেন্থটা, এই যে এই লেন্থটা তখন আমরা পিক করতাম। আর যদি সয়েল স্পেসিমেন একদম হরাইজন্টাল হতো, তাহলে আমরা তখন হরাইজন্টাল লেন্থ পিক করব। তোমার এটা ডিপেন্ড করবে সয়েল স্পেসিমেনটা কি ভাবে আছে, ইনক্লাইন্ড অবস্থায় আছে নাকি হরাইজন্টাল অবস্থায় আছে, সেটা চিন্তা করতে হবে। বোঝা গেছে? জি মিস। এখন দেখো, এই যে এখানে তোমার প্রেসার হেড ছিল এত ইউএ বাই গামা ডাব্লিউ, এখানে প্রেসার হেডটা কমে গেছে, ঠিক আছে? সো এই যতটুকু কমলো ততটুকুকে আমরা বলবো হেড ডিফারেন্স বা হেড লস, যেটাকে আমরা বলি ডেল্টা এইচ।
সো ডেল্টা এইচ ইকুয়াল টু আমরা কি বলতে পারছি এখানে টোটাল এইচ এ মাইনাস টোটাল এইচ বি, তাই না? টোটাল এইচ এ মাইনাস টোটাল এইচ বি করলে যতটুকু ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের ডেল্টা এইচ এর ভ্যালু। সো তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু এইচ এ মাইনাস এইচ বি। এইচ এ ইকুয়াল টু আবার কি লেখা যায়? এইচ এ ইকুয়াল টু লেখা যায় জেড এ প্লাস ইউ এ বাই গামা ডাব্লিউ। আবার এইচ বি ইকুয়াল টু লেখা যায় জেড বি প্লাস ইউ বি বাই গামা ডাব্লিউ। এই জিনিসটা এখানে লিখছে, যেটা ইকুয়েশন 7.3 দিয়ে আমরা এখানে প্রকাশ করলাম। ঠিক আছে, এখন দেখো আরেকটা এখানে টার্ম আমাদের ইন্ট্রোডিউস করতে হবে, যে টার্মটাকে আমরা বলছি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এটার নাম কি তোমরা আগে টুটুতে শুনে আসছো? জি মিস, শুনছি। হ্যাঁ, শোনার কথা। তো আমাদের আই কি, হাইড্রোলিক গ্রেডিয়েন্টকে আমরা প্রকাশ করব সবসময় আই দিয়ে। আইটা কি? আইটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, আই ইকুয়াল টু ডেল্টা এইচ ডিভাইডেড বাই এল। ডেল্টা এইচটা কি? ডেল্টা এইচটা হচ্ছে আমার হেড লস। তার মানে এল পরিমাণ ডিসটেন্স এখানে ক্রস করতে যতটুকু হেড লস হবে সেটাকে আমরা বলে থাকি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এটাকে যদি আমি আরেকটু গোছায় বলি, চেঞ্জ অফ হেড ওভার এ গিভেন ডিসটেন্স। চেঞ্জ অফ হেড ওভার এ গিভেন ডিসটেন্স হচ্ছে তাহলে। ঠিক আছে, এই বুঝছো? জি মিস। ওকে, এরপর দেখো এখানে লিখে দিয়েছে, দেখো, the head loss delta H can be expressed as a non-dimensional form as I equal to delta H by L. Okay, L টা কি? আমার distance between point A and B, I হচ্ছে hydraulic gradient, এবং I এর সাথে আমাদের ভেলোসিটির একটা রিলেশনশিপ আছে। সেই রিলেশনশিপটা কিরকম সেটা আমরা একটু পরেই দেখব। সো I কি, I এর সাথে আমাদের রিলেশনশিপের আগে আমাদের তিনটা ফ্লো সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে ল্যামিনার ফ্লো জোন, একটা হচ্ছে ট্রানজিশন জোন, একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো জোন। এই তিনটা, এগুলোর নাম কি তোমরা শুনে আসছো? ল্যামিনার ফ্লো, ট্রানজিশন ফ্লো, টার্বুলেন্ট ফ্লো। জি মিস, শুনেছি। আচ্ছা, তো কোনটা কি আমরা একটু দেখি এখন। দেখো, এখানে আমাদের ওয়াই এক্সিস বরাবর থাকবে ভেলোসিটি, এক্স এক্সিস বরাবর থাকবে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই। হ্যাঁ, এখন আগে দেখি আমরা যে ল্যামিনার ফ্লো কি, ট্রানজিশন ফ্লো কি, আর টার্বুলেন্ট ফ্লো কি। আমি জাস্ট এখানে ছোট করে একটু দেখাই তোমাদেরকে। ওকে, দেখো, এই জায়গায় ল্যামিনার বলতে আমি বুঝতে পারি যে আমাদের যে ওয়াটার মলিকিউল গুলো আছে, ওয়াটার মলিকিউল গুলো বলতে বোঝাচ্ছে যে, বা ফ্লুইড মলিকিউল যদি বলি আমি, ফ্লুইড মলিকিউল গুলো যদি একটা স্ট্রেইট পাথ ফলো করে, একদম একটা স্ট্রেইট পাথ ফলো করবে, মনে করো এটা হচ্ছে এগুলো হচ্ছে ফ্লুইড মলিকিউল, এটা যাচ্ছে, পাস করছে, এবং একদম স্ট্রেইট পাথ ফলো করে পাস করছে, এটাকে আমি বলি কি? ল্যামিনার। মনে পড়লো? শুনতে পাচ্ছ তোমরা? জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখো, ফ্লুইড মলিকিউল গুলো যদি স্ট্রেইট পাথ ফলো না করে যদি একটু ওয়েভি হয়ে যেত, একটু ওয়েভ ফলো করে যেত, এরকম ওয়েভ করে যদি যেত, সেটাকে আমরা বলতাম হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন ফ্লো জোন আমরা তখন সেটাকে বলতাম। একদম স্ট্রেট না গিয়ে একটু ওয়েভ করে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রানজিশন জোন। আর টার্বুলেন্টটা কি থাকবে বলো তো? টার্বুলেন্টটা কেউ বলতে পারবা টার্বুলেন্টটা কিরকম ছিল? মিস, পানি যখন আরো মানে মিস বিশৃঙ্খল ভাবে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তোমার অনেক কমপ্লেক্স ভাবে যাবে, অনেক কমপ্লেক্স ভাবে যাবে, যে এরকম করে যাবে, মানে তুমি অ্যাকচুয়ালি বুঝবা না যে পানি কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে যাচ্ছে, কিছুই বোঝা যাবে না। একদম কমপ্লেক্স একটা সিচুয়েশন থাকবে। এটা থাকবে স্ট্রেট, এটা থাকবে ওয়েভি, এটা থাকবে হচ্ছে একদম কমপ্লেক্স। এটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন ফ্লো জোন। ঠিক আছে, এখন দেখো,
এই ফিগার দিয়ে কি বোঝাচ্ছে? নেচার অফ ভ্যারিয়েশন অফ ভেলোসিটি উইথ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যখন আস্তে আস্তে বাড়বে, ভেলোসিটিও তখন আস্তে আস্তে বাড়তে থাকবে। এরকম করে 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 ল্যামিনার ফ্লো জোন অতিক্রম করলো। তারপরে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যত বাড়বে, ভেলোসিটি কিন্তু ততটা বাড়বে বা ততটা কমবে না। এই জায়গা পর্যন্ত কিন্তু, এই যে এখান থেকে এতটুকু জায়গা পর্যন্ত হচ্ছে পুরোপুরি লিনিয়ার থাকবে। স্ট্রেট লাইন দিয়ে বুঝতেই পারতেছি আমরা যে লিনিয়ার থাকবে, এখানে যা এখানেও তা, এখানে যা এখানেও তা, জিনিসটা লিনিয়ার থাকতেছে। তার মানে আমরা এই যে এই জোনটার মধ্যে আমরা কি বলতে পারি? ভি ইজ প্রপোর্শনাল টু আই, এই কথাটা বলতে পারি না? জি মিস। তাই না? আচ্ছা, দেখো এখানে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে, when the hydraulic gradient is increased gradually, হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা যখন আস্তে 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 ইনক্রিজ করছে, তখন আমাদের ফ্লোটা ল্যামিনার থাকতেছে। ল্যামিনার থাকতেছে, এই যে ল্যামিনার ফ্লো। তোমাদের কাছে কি মনে হয় যে আমাদের যে ওয়াটার পার্টিকেল গুলো যে পাস করছে, যে টাইপের সয়েলের মধ্য দিয়ে পাস করছে, সেখানে ভয়েডের পরিমাণ মানে ভয়েডের সাইজ যত ছোট হবে তত কি ল্যামিনার হবে, নাকি ভয়েডের সাইজ বড় হলে ল্যামিনার হবে? মিস সাইজ বড় হলে। বড় হলে ল্যামিনার হবে? মিস ছোট হলে ল্যামিনার ছোট হলে ল্যামিনার হবে, কারণ তোমার স্পেস কম পাচ্ছে, সে একটু একটু করে ভিতরের দিকে ইনসার্ট করতেছে। তোমার স্পেস বেশি পেলে তো সে ফাস্ট মুভ করবে, তাই না? জি মিস। তাহলে ল্যামিনার হবে কিন্তু ক্লে টাইপ সয়েলে বা সিল্টি টাইপ সয়েলে ল্যামিনার হচ্ছে। হ্যাঁ, এখন দেখো এখানে বলছে দেখো ফ্লো রিমেইন ল্যামিনার ইন জোন 1 and zone 2 and the velocity v bear a linear relationship to the hydraulic gradient, যেটা দেখালাম v is proportional to I. At a higher hydraulic gradient যখন হাই হচ্ছে, বাড়ছে, তখন কি ফ্লো বিকাম টার্বুলেন্ট, ফ্লোটা তখন টার্বুলেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে তখন তোমার এই যে বিশৃঙ্খল ভাবে চলে যাচ্ছে। when the hydraulic gradient is decreased, যখন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কমে, তখন হচ্ছে আবার ল্যামিনার হয়ে যায়। ঠিক আছে, তো বলতেছে দেখো, in most soil the flow of water through the void space can be considered laminar, thus v is proportional to I. ম্যাক্সিমাম কেসেই তোমার যদি ক্লে টাইপ সয়েল থাকে, ভয়েড যদি অনেক ছোট হয়, তাহলে কিন্তু ল্যামিনার ফ্লোই হয়ে থাকে। তখন আমরা বলতে পারি v is proportional to I, যেটাকে আমরা ইকুয়েশন 7.5 দিয়ে প্রকাশ করছি। এখন এখানে আরেকটা কথা বলা হচ্ছে, ইন ফ্র্যাকচারড রক, স্টোন, গ্রাভেল এন্ড ভেরি কোর্স স্যান্ড, এগুলোর মধ্যে ভয়েড স্পেস অনেক বড় থাকবে, সেখানে তোমার টার্বুলেন্ট ফ্লো হবে এবং তোমার ইকুয়েশন 7.5 সেখানে ভ্যালিড থাকবে না। এই ইকুয়েশনটা তখন সেখানে ভ্যালিড থাকবে না। যখন ট্রানজিশন হবে তখন v is proportional to I, এই ফর্মুলাটা ভ্যালিড নয়। ক্লিয়ার? জি মিস। ওকে, এখন আসো ডার্সিস ল। ডার্সিস ল সম্পর্কে ছোটতে পড়ে আসছো না? ডার্সিস ল এই ডার্সিস লটা কি ছিল? এই যে v is proportional to I, এটাই কিন্তু ডার্সিস ল। দেখো বলা হচ্ছে, in 1856 Darcy published a simple equation for the discharge velocity of water through saturated soil, which may be expressed as v equal to ki. এই যে এখানে প্রপোর্শনাল সাইনটা উঠে গেলে কি হবে? v equal to ki হবে। যেখানে কে কে আমরা কি দিয়ে প্রকাশ করছি? কে হচ্ছে আমাদের হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। হাইড্রোলিক কন্ডাক্টিভিটির আরেকটা নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এই কে হচ্ছে আমাদের মানে মোস্ট অফ দ্য কেসে আমাদের পারমিয়াবিলিটিতে আমরা আসলে কেটাই বের করে থাকি। তোমরা দেখবা ল্যাবেও তোমরা করবা কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি, ফলিং হেড পারমিয়াবিলিটি, তখন তোমরা দেখবা কে এর ইউজটা তখন তোমরা বুঝতে পারবা আসলে কেটাই আমরা বেসিক্যালি বের করে থাকি। কে ইজ ইকুয়াল টু ওয়াট, কে ইজ ইকুয়াল টু ওয়াট, এরকম করে বের করে থাকি। হ্যাঁ, সো আমাদের তাহলে v ইকুয়াল টু ki, এখানে v হচ্ছে আমাদের ডিসচার্জ ভেলোসিটি,
এখানে আরেকটা টার্ম চলে আসতেছে, ডিসচার্জ ভেলোসিটি আর সিপেজ ভেলোসিটি, দুইটা আলাদা আলাদা টার্ম চলে আসছে। ওকে, এখন দুইটা আলাদা আলাদা টার্মের মধ্যে কি কি আছে দেখো। ডিসচার্জ ভেলোসিটি মানে কি আর সিপেজ ভেলোসিটি মানে কি আমরা একটু খেয়াল করে দেখি। দেখো এখানে একটা কথা বলা হচ্ছে, এই যে v is the discharge velocity, এই যে এটা v হচ্ছে discharge velocity of water based on gross cross sectional area, gross cross sectional area. However, the actual velocity of water, that is seepage velocity, actual velocity আরেকটা নাম হচ্ছে seepage velocity। তার মানে আমরা এখানে দুইটা টার্ম শিখলাম, একটা নাম হচ্ছে discharge velocity, একটা নাম হচ্ছে seepage velocity বা actual velocity। কোনটা কি একটু বোঝার চেষ্টা করি। মনে করো একটা সয়েল স্যাম্পল আছে এখানে, মনে করো একটা সয়েল স্যাম্পল, এটাকে মনে করো ক্রস সেকশন করলাম, ক্রস সেকশন করে সাপোজ এরকম একটা সার্কুলার ক্রস সেকশন মনে করো আসলো, ঠিক আছে। এই যে সার্কুলার ক্রস সেকশন, এটার মধ্যে 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 মনে করো সয়েল আছে। এটার মধ্যে মনে করো সয়েল আছে, হ্যাঁ। আর এখানে তোমার এই যে সয়েল গুলো আছে, এই সয়েল গুলোকে আমরা কি করলাম, একটা সাইডে একটা জাস্ট কম্প্যাকশন করে মনে করো নিচে নিয়ে আসলাম, আর ভয়েড গুলোকে আলাদা করে ফেললাম, উপরে ভয়েড নিচে হচ্ছে সয়েল। এই দুইটা কন্ডিশন কি বোঝা গেছে? সেম ডাইমেনশন, সব সেম, এই দুইটা কন্ডিশন কি বুঝছো? মিস আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ অবশ্যই। আমি মনে করো একটা সয়েল স্যাম্পল নিলাম, মনে করো এখানে একটা সয়েল স্যাম্পল, একটা তোমার মোলটা যদি গোল হয় মানে একটু তোমার কি বলবো সার্কুলার টাইপের হয়, তাহলে আমার কিরকম হচ্ছে, আমার ভিতরে যদি সয়েল থাকে, এরকম সয়েল মনে করো ভিতরে আছে, হ্যাঁ এই যে ভিতরে আছে, এখন এটার মধ্যে দিয়ে যখন পানি পাস করবে, মনে করো এটার মধ্যে দিয়ে পানি পাস করতেছে, তাহলে এটার যে ভেলোসিটি, সেই ভেলোসিটিকে আমরা বলবো মানে টোটাল ক্রস সেকশন যেটা আছে, টোটাল ক্রস সেকশন মনে করো এ গ্রস ক্রস সেকশন, এই টোটাল ক্রস সেকশনের মধ্যে দিয়ে যখন পানি পাস করছে, তখন আমরা সেটাকে বলতেছি ডিসচার্জ ভেলোসিটি, মানে শুধু ভি। বুঝছো কি বললাম? জি মিস। আর যদি আমি ভয়েড গুলোকে আলাদা করে ফেলি, এখানে কিন্তু ভয়েড সয়েল সব একসাথে, যদি ভয়েড গুলোকে আলাদা করে ফেলি আর সয়েল গুলোকে আলাদা করে ফেলি, মানে সয়েলটাকে মনে করো কম্প্যাকশন করে নিচে নিয়ে গেলাম, তাহলে তো টোটাল এই যে মোলটা তো একই থাকতেছে, তাহলে উপরে এই জায়গাটা কি থাকতেছে, এটা কি ভয়েড না? জি মিস। এটা ভয়েড। তাহলে আমি বলতে পারতেছি এরিয়া অফ ভয়েড, এটাকে বলতে পারতেছি মনে করো এভি, এরিয়া অফ ভয়েড বলতে পারতেছি, আর এটাকে বলতে পারতেছি এরিয়া অফ সয়েল। এখন এটার মধ্যে দিয়ে যখন পানি পাস করবে, সেটার যে ভেলোসিটি, সেটাকে বলবো সিপেজ ভেলোসিটি। এখন বুঝছো দুইটা ভেলোসিটির মধ্যে পার্থক্য কি? জি মিস। তোমরা আমাকে বলো তো, সিপেজ ভেলোসিটির ভ্যালুটা বেশি হবে নাকি ডিসচার্জ ভেলোসিটির ভ্যালু বেশি হবে? সিপেজ ভ্যালুর ভ্যালোসিটি। হ্যাঁ, সিপেজটার ভেলোসিটিটা বেশি হবে, কেন বলতে পারবা? মিস এরিয়া কম তাই। এরিয়া কম, এরিয়া তো বেশি পাচ্ছি না আমরা, এখানে তো টোটাল গ্রস ক্রস সেকশনাল এরিয়া ছিল, এখানে তো আমি ভয়েড ভয়েড বেড়ে গেছে, এখানে সয়েলের যে বাধাটা সেটা কমে যাবে। হ্যাঁ বাধাটা কমে যাচ্ছে, একদম ফ্রিকোয়েন্টলি তোমার জিনিসটা পাস করে যাচ্ছে, জাস্ট আসবে পাস করে চলে যাবে, আসবে পাস করে চলে যাবে, তাই না? এখানে তো সয়েলের জন্য বাধা প্রাপ্ত হচ্ছে, মাঝখানে তো ভয়েড গুলো সয়েলের মাঝখানে মাঝখানে ছড়ায় ছিটায় আছে, ঠিক না? এই যে সয়েলের মাঝখানে মাঝখানে ভয়েড গুলো আছে, তো এটা যেতে কিন্তু সময় বেশি লাগবে বা এটা কিন্তু ভ্যালুটা কম হবে। সো সবসময় আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের সিপেজ ভেলোসিটি vs is always greater than discharge velocity, ঠিক আছে? জি মিস। সো এই জিনিসটা আমরা মনে রাখি। দেখো এখানে বলা হচ্ছে, দেখো however the actual velocity, seepage velocity কে কিন্তু actual velocity বলা হয়, তো however the actual velocity of water, that is seepage velocity through the void space is greater than v। এই যে দেখো একটু আগে আমি যে ফিগারটা আঁকলাম সেটাই কিন্তু এখানে আঁকা হয়েছে, দেখছো? টোটাল এরিয়া আর এখানে হচ্ছে এরিয়া অফ ভয়েড আর এরিয়া অফ তোমার সলিড। এই ফিগার পর্যন্তই রাখবো এখন,
আর তোমাদেরকে এখানে দেখো, তোমাদের পাওয়ার পয়েন্টের যে স্লাইডটা, এখানে বলা হচ্ছে দেখো সিপেজ আর ডিসচার্জ ভেলোসিটির ডিফারেন্স কোনটা কি আরেকবার বলি। দেখো, ডিসচার্জ অফ ওয়াটার পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া is known as discharge velocity. ঠিক আছে, আর ফ্লো মিস উইথ, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে, এখন জি দেখতে মিস। পাচ্ছো? আচ্ছা, যেটা বলতেছিলাম আরেকবার বলি, the discharge of water per unit cross sectional area A is known as discharge velocity, মানে যেটাকে v দিয়ে প্রকাশ করছি আমরা। আর flow which occurs through the void is known as seepage velocity, শুধু void এর মধ্য দিয়ে যেটা পাস করছে সেটা হচ্ছে seepage velocity. It is found that the seepage velocity is always greater than discharge velocity, আর seepage velocity equal to discharge velocity divided by porosity. এটা ডিরাইভেশনটা আমরা পরের ক্লাসে দেখবো। এটা ডিরাইভেশনটা এই যেখান থেকে এতটুকু, যে সিপেজ ভেলোসিটি ইকুয়াল টু ডিসচার্জ ভেলোসিটি বাই পোরোসিটি, এটা আমরা পরের ক্লাসে দেখবো। ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন নাই নাকি? না মিস। মিস এখন দেখো ইম্পর্টেন্স অফ পারমিয়াবিলিটি, এটা স্কিপ হয়ে গেছিল, এটা প্রথমে বলা উচিত ছিল, সমস্যা নাই। তো আমরা ইম্পর্টেন্স অফ পারমিয়াবিলিটি একটু দেখি যে কি কি কারণে পারমিয়াবিলিটি আমাদের বের করা উচিত বা এটা কি ইম্পর্টেন্স আছে সেটা দেখো। বলা হচ্ছে এস্টিমেটিং দ্য কোয়ান্টিটি অফ আন্ডারগ্রাউন্ড সিপেজ, আন্ডারগ্রাউন্ড সিপেজ কতটুকু হচ্ছে তার কোয়ান্টিটি বের করা যায়। মেকিং স্ট্যাবিলিটি অ্যানালাইসিস অফ আর্থ ড্যাম এন্ড আর্থ রিটেনিং স্ট্রাকচার, আর্থ ড্যাম আর আর্থ রিটেনিং স্ট্রাকচারের স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করা যায়। এখন আমরা দেখি আর্থ ড্যাম কি বা সিপেজ কিভাবে মেজার করে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি মিস। ওকে, দেখো বেসিক্যালি আর্থ ড্যাম বলতে আমরা ড্যাম নিশ্চয়ই জানি সবাই, ড্যামটা কি থাকে অ্যাকচুয়ালি। দেখো এই যে ড্যাম থাকে হচ্ছে তোমার দুই সাইডে, যে এই ফিগারটা দেখে বোঝা যাচ্ছে যে দেখো মাঝখানে এটা হচ্ছে ড্যাম, আমার দুই সাইডে দুই লেভেলের তোমার ওয়াটার মেইনটেইন করতে চাইলে, অথবা এক সাইড ড্রাই থাকবে আরেক সাইড মনে করো ওয়াটার দিয়ে ফিল আপ থাকবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের ড্যাম। ঠিক আছে, এই যে দেখো এই পাশে পানি, এই যে মাঝখানে এই যে ড্যাম দিয়ে দেওয়া হলো, আর এই পাশে হচ্ছে তোমার ড্রাই। ঠিক আছে, অনেক বিশাল বিশাল টাইপের ড্যাম আছে আমাদের, এই যে দেখো দেখছো এই যে বিশাল বিশাল ড্যাম, এগুলো নরমালি আরসিসি দিয়ে বানানো হয়, কনক্রিট থাকে এখানে। বাট নরমালি খুব সিম্পল কিছু ড্যাম থাকে, যেমন আর্থ ড্যাম। আর্থ ড্যাম বলতে বোঝাচ্ছি সেখানে শুধু মাটি থাকবে, মাটি দিয়ে বানানো। এগুলো ক্রস সেকশন তোমরা এগুলো আরো পরবর্তী ক্লাসগুলোতে আমি ভালো করে আরো দেখাবো। দেখো মাঝখানে হচ্ছে শেল থাকে, কোর থাকে, অনেক কিছু থাকে। এটা ইন ডিটেইলস তোমাদেরকে কয়েক ক্লাস পরেই দেখানো হবে। জাস্ট এখন বুঝো যে ড্যামটা আসলে কি। এই যে এই ফিগারটা থেকে অনেকটা ক্লিয়ার হয়তো বা হবে। দেখো এই যে এক পাশে তোমার কি আছে, পানি আছে, আর এক পাশে কি, ড্রাই। এখন একটা টাইমে না একটা টাইমে তো তোমার যেহেতু এটা মাটি, তাই না, এটা যেহেতু মাটি, তো একটা না একটা টাইমে আস্তে 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 এ পাশ থেকে পানি সিপ করতে করতে এই পাশে আসার একটা চান্স থাকে না নাকি? জি মিস। এই যে কতটুকু পানি এই পাশে আসবে
সে পানির অ্যামাউন্টটা মেজার করতে পারি কিভাবে? পারমিএবিলিটি যদি জানি তাহলে। এখানকার সয়েল কন্ডিশন কিরকম, সেটা কি স্যান্ডি সয়েল, সেটা কি ক্লে সয়েল, নাকি গ্রাভেল, নাকি কি টাইপের সয়েল, সেটা যদি তুমি জানো, তুমি যদি পারমিএবিলিটি বের করতে পারো, সেখান থেকে তুমি ইজিলি কতটুকু ডিসচার্জ হচ্ছে এই পাশে সেটা বের করতে পারো, তাই না? নাকি? জি মিস। তো সে কারণে এখানে বলা হচ্ছে যে এস্টিমেটিং দ্য কোয়ান্টিটি অফ আন্ডারগ্রাউন্ড সিপেজের কোয়ান্টিটি আমরা বের করতে পারি। তারপর মেকিং স্ট্যাবিলিটি অ্যানালাইসিস অফ আর্থ ড্যাম এন্ড আর্থ রিটেনিং স্ট্রাকচার। এই যে এখানে তুমি আর্থ ড্যাম যে বানালা, এই আর্থ ড্যাম যদি পানি দিয়ে স্যাচুরেটেড হয়ে যায়, এটার স্ট্যাবিলিটি কিন্তু ভাবে থাকবে না, তাই না? তো এটা অ্যানালাইসিস, স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করতে হলেও আমার পারমিএবিলিটি জানা দরকার। পারমিএবিলিটি জানলে আমি বুঝবো কতটুকু অ্যামাউন্টের পানি ভিতরে সে ধরে রাখবে, ধরে রাখলে সে হচ্ছে উইক হয়ে যাবে। ড্রাই থাকলে যেরকম শক্তি থাকবে, অফকোর্স উইক থাকলে সেরকম শক্তি থাকবে না, মানে স্যাচুরেটেড থাকলে ওরকম স্ট্রং থাকবে না, তোমার ড্যামটা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে, তাই না? সে কথাটা এখানে বলা হচ্ছে স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করতে আমাদের কি দরকার? পারমিএবিলিটি দরকার। পারমিএবিলিটি আমাদের জানা দরকার যে কতটুকু ওয়াটার পাস করে যেতে পারে ভয়েডের মধ্যে দিয়ে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ পারমিএবিলিটি। ক্লিয়ার? জি মিস। ওকে, তো এতটুকু পর্যন্ত আজকে আমাদের থাক, আমাদের 4 মিনিট বাকি আছে। আর পরবর্তী ক্লাসগুলোতে, যে নেক্সট ক্লাসে আমি তোমাদের এই ডেরিভেশনটা দেখাবো, প্লাস আমি তোমাদেরকে দেখাবো ল্যাবরেটরি ডিটারমিনেশন অফ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। দুটো টেস্ট আছে, কনস্ট্যান্ট হেড, ফলিং হেড। এই দুটো কনস্ট্যান্ট হেড, ফলিং হেড সম্পর্কে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বলবো। তারপর আমরা এক্সাম্পল করব, তারপর হয়তো আরেকটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের, ঠিক আছে? জি মিস। মিস জি বলো। মিস আমরা বি সেকশনের সাথে কথা বলেছি মিস, আমরা নেক্সট উইক থার্সডে এক্সাম দিতে যাচ্ছি 4টার সময়। থার্সডে তো আমার ক্লাস থাকে 6টা পর্যন্ত। আচ্ছা, আমি তোমাদের সাথে টাইমটা পরবর্তীতে আমি ম্যাচ করবো আর কি, ঠিক আছে? জি মিস।